ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ উক্তি পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করব। এবং ইম্পারেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ বা প্রস্তাবমূলক বাক্য। চলো মূল আলোচনায় এসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানি। ন্যারেশন অর্থাৎ উক্তি, ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। আজ আমরা আলোচনা করছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। 1 নম্বর পয়েন্টে আসছি। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাইরেক্ট স্পিচের যে অংশটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচটি যদি আদেশ নির্দেশ করে তবে সেই টু অর্থাৎ রিপোর্টেড ভার্ব যেটা রয়েছে সেটার পরিবর্তে আমরা অর্ডার্ড ব্যবহার করব। অনুরোধ যদি নির্দেশ করে তবে রিকোয়েস্টেড ব্যবহার করব সেই টুর পরিবর্তে। উপদেশ যদি নির্দেশ করে তবে আমরা সেই টুর পরিবর্তে অ্যাডভাইসড ব্যবহার করব। কিছু করতে বলা বা অন্যান্য অর্থে আমরা টোল্ড বা আস্টের ব্যবহারও করতে পারি, এর ব্যবহার হয়। এবং কমা, ইনভার্টেড কমা উঠে মূল ভার্বের পূর্বে টু বসবে। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ নির্দেশ করে তা তোমরা সেই টুর পরিবর্তে অর্ডার্ড বসাবে। যদি অনুরোধ নির্দেশ করে তোমরা বুঝে যাবে যে দেখবে যে প্লিজ বা কাইন্ডলি এই ধরনের শব্দ থাকবে। তো অনুরোধ নির্দেশ করলে তোমরা রিকোয়েস্টেডের ব্যবহার করবে। এবং যদি দেখো গুরুজন ব্যক্তি বা কোনো রকম উপদেশ দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা সেই টুর পরিবর্তে অ্যাডভাইসডের ব্যবহার করবে। এবং বিভিন্ন ক্ষেত্রে যদি এগুলোর ব্যবহার না হয় তবে তোমরা টোল্ড বা আস্টের ব্যবহারও করতে পারো। আরেকটা জিনিস মনে রাখবে যে ডাইরেক্ট স্পিচে যে কমা থাকে রিপোর্টেড ভার্বের পর এবং রিপোর্টেড স্পিচের দুদিকে যে ইনভার্টেড কমা থাকে সেগুলো সম্পূর্ণ উঠে যাবে। এবং তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে যে মূল ভার্বটা পাবে তার পূর্বে একটা টু বসিয়ে দেবে। এই হলো তোমাদের বেসিক নিয়ম। এবার দেখো এক্সাম্পল। শি সেড টু মি লিভ দ্য সিট। সে আমাকে বলেছিল সিটটা, আসনটি ছেড়ে দাও। অর্থাৎ হয়তো সেটা মহিলাদের আসন ছিল, তো সে আমাকে বলল আসনটি ছেড়ে দাও। তো এখানে অর্ডার করা হচ্ছে, শি অর্ডার্ড মি। এখানে দেখো সেই টুর পরিবর্তে অর্ডারের ব্যবহার হলো। শি অর্ডার্ড মি টু লিভ দ্য সিট। তো এখানটায় খেয়াল করে দেখো যে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে টু এর ব্যবহার হলো, অর্থাৎ শি অর্ডার্ড মি টু লিভ দ্য সিট। এর মধ্যে বিশেষ কোনো আর নিয়ম নেই। দ্য টিচার সেইড বি কোয়াইট। শিক্ষক বলেছিল চুপ করো, অর্থাৎ শিক্ষক আদেশ দিয়েছিল, বলেছিল যে চুপ করতে। তো এখানে আদেশ দিয়েছিল অর্থাৎ আমরা অর্ডার্ডের ব্যবহার করব। দ্য টিচার অর্ডার্ড টু বি কোয়াইট। এখানে যেহেতু টিচার কাকে অর্ডার করেছিল সেটা বলা নেই, তো সেই জন্য এখানে অর্ডারের পর আর অবজেক্টটা বসলো না। দ্য টিচার অর্ডার্ড টু, একটা টু বসলো, বি কোয়াইট। এখানে মূল ভার্ব হচ্ছে বি। তো আমরা প্রথম নিয়মে দেখলাম যে কিভাবে সাবজেক্টের পর অর্ডার্ড এবং পরবর্তীতে দেখব রিকোয়েস্টেড এবং অ্যাডভাইসের ব্যবহার হয় এবং টু দিয়ে তোমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সটাকে তৈরি করা হয়। চলো 2 নম্বর রুলসে আসছি। 2 নম্বর রুলসটা লক্ষ্য করো। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্ট সেন্টেন্সে যেটা থাকবে, প্লিজ কাইন্ডলি থাকলে, যদি দেখো যে তোমার ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার মধ্যে প্লিজ বা কাইন্ডলির উল্লেখ রয়েছে থাকলে রিকোয়েস্টেডের ব্যবহার হয়। তুমি বুঝে যাবে যে সেটা অনুরোধ প্রকাশ করছে এবং রিকোয়েস্টেডের ব্যবহার করবে। এবং প্লিজ বা কাইন্ডলি কিন্তু আর তোমার বাক্যে থাকবে না, এগুলো সম্পূর্ণভাবে উঠে যাবে। আরেকবার বলছি, তোমার রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে সেখানে তুমি প্লিজ বা কাইন্ডলি যদি এমন পাও তবে তুমি রিকোয়েস্টেডের ব্যবহার করবে রিপোর্টেড ভার্বের জায়গায়, এবং প্লিজ কাইন্ডলি কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্স থেকে সম্পূর্ণ তুলে দেবে। দেখো এখানে শি সেইড টু দ্য বয়, সে বালকটিকে বলেছিল প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো প্লিজ রয়েছে, তো এক্ষেত্রে সোজাসুজি হিন্টস পেয়ে যাচ্ছ যে এটা অনুরোধ করছে। তো এই প্লিজটাকে তুলে দিয়ে তোমরা রিকোয়েস্টেডের ব্যবহার করবে রিপোর্টেড ভার্বের জায়গায়। এখানে সেইড টুর পরিবর্তে রিকোয়েস্টেড কেন হলো নিশ্চয়ই বুঝে গেলে, যেখানে প্লিজ ছিল তাই। শি রিকোয়েস্টেড দ্য বয়, রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হার, একটা টু বসলো এবং দেখো প্লিজটা উঠে গেল। হেল্পটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে একটা টু বসলো এবং প্লিজটা উঠে গেল। এই গেল তোমাদের 2 নম্বর নিয়ম। যদি প্লিজ বা কাইন্ডলি সেন্টেন্সে থাকে তবে তোমরা সেগুলো তুলে দিয়ে
রিকোয়েস্টেডের ব্যবহার করবে এবং অন্যান্য নিয়ম একই থাকবে। এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখছি। রিপোর্টেড স্পিচে ডু নট, অর্থাৎ কিছু করতে মানা করা হলে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই ডু নট দিয়েই শুরু হবে। এখানে ডিড নট বা ডাজ নট হবে না, কোনো সময়ই হবে না, সবসময় ডু নটই হবে। রিপোর্টেড স্পিচে ডু নট থাকলে ডু সম্পূর্ণ উঠে যায়, ডুটা সম্পূর্ণ উঠে যাবে এবং টু এর পূর্বে নট বসবে, এইভাবে নট টু। এতক্ষণ তোমরা টু এর ব্যবহার দেখেছো, যেমন এখানে ছিল দ্য শি রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হার, তো এটাকেই যদি নেগেটিভ করতে হতো নট টু হেল্প হার, অর্থাৎ টু এর পূর্বে একটা নট বসবে, নট টু। এক্ষেত্রে আমরা নট টুর ব্যবহার না করে ফরবিড, ফরবিড মানে মানা করা, এবং যেহেতু আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে পাস্টে হয়, সেই জন্য আমাদের ফরবেডের ব্যবহার হবে, FORBADE, ফরবেডের ব্যবহার হবে, এটা পাস্ট টেন্সে। অর্থাৎ নট টুর ব্যবহার না করে আমরা ফরবেড অর্থাৎ মানা করেছিল বা ফরবিড মানা করা ইত্যাদি ব্যবহার করতে পারি, এর ব্যবহার করা যায়। তো ডু নট থাকলে ডু সম্পূর্ণ উঠে যাবে এবং নট টু এর পূর্বে বসবে। টিচার সেড টু মি ডু নট টেল এ লাই, শিক্ষক আমাকে বলেছিল মিথ্যা বলো না। তো এটা দেখো অ্যাডভাইসড হলো, কারণ শিক্ষক আমাকে বলেছিল যে তুমি মিথ্যা কথা বলো না, অর্থাৎ উপদেশ দিয়েছিল মিথ্যে বলবে না। টিচার অ্যাডভাইসড মি, এবার খেয়াল করে দেখো টু টেল এ লাই এরকম না বসে নট টু টেল এ লাই, এই ডুটা সম্পূর্ণ উঠে গিয়ে এই নটটা টু এর পূর্বে বসলো। ঠিক এই একই সেন্টেন্স ফরবেড দিয়ে যদি আমরা বলি তবে কিভাবে বলবো? টিচার ফরবেড মি, টিচার আমাকে মানা করেছিল টু টেল এ লাই। দেখো এখানে নটের ব্যবহার করতে হলো না। মনে রাখবে টিচার ফরবেড, ফরবেড মানে মানা করা, পাস্টে রয়েছে এটা, শিক্ষক মানা করেছিল আমাকে মিথ্যে বলতে। তো আমরা এখানে নেগেটিভ থাকলে কিভাবে সেন্টেন্সটাকে ইউজ করব? ডুটা সম্পূর্ণ উঠে যাবে, নট টু ব্যবহার করতে পারি বা ফরবেডের ব্যবহারও করতে পারি। এবার আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখছি। অনুরোধ নির্দেশ করলে আমরা একটু আগে দেখেছি প্লিজ, কাইন্ডলি এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেডের ব্যবহার করি এবং প্লিজ কাইন্ডলি সম্পূর্ণ তুলে দিই। কিন্তু তুমি টোল্ড বা আস্কড রিপোর্টেড ভার্বের ব্যবহার করতে পারো। অনুরোধ নির্দেশে টোল্ড আস্কডের সাথে পোলাইটলি ব্যবহার করা যায়, অর্থাৎ তুমি রিকোয়েস্টেড যদি ব্যবহার না করো তো সেক্ষেত্রে টোল্ড বা আস্কড ব্যবহার করতে পারো, এর সাথে একটা পোলাইটলি এই শব্দটা, এই অ্যাডভার্বটা জুড়ে দিতে পারো, তবেও তোমার একই অর্থ প্রকাশ পাবে। দ্য ম্যান সেড টু মি, মানুষটি আমাকে বলেছিল হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। তো এখানে আমরা দ্য ম্যান রিকোয়েস্টেড মি করতে পারতাম, দ্য ম্যান রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, প্লিজ কিন্তু সবসময় উঠে যাবে। তো এক্ষেত্রে দ্য ম্যান টোল্ড মি পোলাইটলি, এখানে দেখো পোলাইটলি শব্দটা জুড়ে দেওয়া হলো। দ্য ম্যান টোল্ড মি পোলাইটলি টু হেল্প হিম, হেল্প আছে, হেল্পের আগে টু বসলো, প্লিজটা উঠে গেল। অর্থাৎ রিকোয়েস্টেড না বসিয়ে এখানে টোল্ড এবং পোলাইটলি এই শব্দ দুটো জুড়েও কিন্তু আমরা একই অর্থ প্রকাশ করতে পারলাম। চলো পরবর্তী পার্টে আসি। 5 নম্বর রুলসটা দেখো। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে, রিপোর্টেড স্পিচে লেটের পর যদি প্লুরাল অবজেক্ট থাকে, লেটের পর যদি প্লুরাল থাকে, যেমন ধরো লেট আস, লেট দেম, এরকম লেটের পর যদি প্লুরাল অবজেক্ট থাকে তবে প্রস্তাব বোঝায়। ভালো করে মনে রাখবে, সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হচ্ছে রিপোর্টেড স্পিচটা, এবং লেটের পর হয়তো লেট আস বা লেট দেম এরকম কিছু আছে, অর্থাৎ প্লুরাল কিছু আছে, তবে সেখানে কিন্তু প্রস্তাব বোঝায়। এক্ষেত্রে প্রপোজড রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে তোমরা প্রপোজড ব্যবহার করবে বা সাজেস্টেড এর ব্যবহার করবে। এর ব্যবহার হয় তারপর দ্যাট, অন্যান্য নিয়ম একই থাকে, দ্যাট তারপর সাবজেক্ট, অন্যান্য নিয়ম একই থাকে বলতে এর এতক্ষণ আমরা টু দিয়ে জয়েন করছিলাম, এবার কিন্তু টু এর ব্যবহারটা আর হবে না, এবার দ্যাটের ব্যবহার হবে, মনে রাখবে এটা, দ্যাটের ব্যবহার হবে, তারপর সাবজেক্ট, এবং তারপর লেট যেটা আছে সে সম্পূর্ণ উঠে গিয়ে শুডের ব্যবহার হবে। আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, তো যখনই দেখবে লেটের পর প্লুরাল অবজেক্ট রয়েছে তো তখনই তোমরা লেটটাকে সম্পূর্ণ তুলে দেবে এবং সেটা প্রস্তাব বোঝায়, অতএব প্রপোজড বা সাজেস্টেডের ব্যবহার করবে, তারপর একটা দ্যাটের ব্যবহার করবে, তারপর যে মূল সাবজেক্ট রয়েছে সে সাবজেক্ট বসাবে, তারপর একটা লেট তুলে দিয়ে একটা শুডের ব্যবহার করবে এবং অন্যান্য অংশ একই থাকবে। এবার এক্সাম্পলটা দেখো। হি সেইড লেট আস গো টু প্লে, সে বলেছিল চলো আমরা খেলতে যাই, সে বলেছিল চলো আমরা খেলতে যাই, এটা হচ্ছে সে প্রস্তাব দিয়েছিল যে চলো আমরা খেলতে যাই। তো এখানে লেট আছে, লেটের পর দেখো প্লুরাল অবজেক্ট রয়েছে আস, আস মানে একজন না কিন্তু অনেকে, চলো আমরা, আমরা মানে অনেকে, অর্থাৎ প্লুরাল রয়েছে, অর্থাৎ লেটের পর প্লুরাল থাকলে তোমার প্রস্তাব বোঝাবে, এবং সেক্ষেত্রে তুমি কি করবে, সেইডের পরিবর্তে এখানে হি প্রপোজড বা হি সাজেস্টেড এরকম কিছু বসাবে। এখানে দেখো প্রপোজড বা সাজেস্টেড বলে দিয়েছি, হি প্রপোজড বা সাজেস্টেড, তারপর একটা দ্যাট বসাবে,
দ্যাট। এবার দে, এখানে আস রয়েছে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি এখানে ফার্স্ট পার্সন যদি থাকে তবে তোমরা সাবজেক্টকে দেখবে। এখানে হি রয়েছে, এখানে অনেককে বোঝাচ্ছে, হিকে দিয়ে তারা সবাই, অর্থাৎ দে বসবে। হি প্রপোজ দ্যাট দে, এবার এই লেটটা তুলে দিলাম, আসটা তোমার দে হয়ে গেল এবং লেটটা তুলে দিয়ে শুড হলো, দে শুড গো টু প্লে। হি প্রপোজ দ্যাট দে শুড গো টু প্লে। বুঝতে পারলে? লেট উঠে যাচ্ছে, লেটের পর যে আস রয়েছে সেটা এখানে দে হয়ে গেল এবং তারপর তোমার প্রস্তাব বোঝালে শুডের ব্যবহার হবে, দে শুড গো টু প্লে। এই গেল লেট আস। এর পরেরটা আসো দেখো, লেটের পর যদি সিঙ্গুলার অবজেক্ট থাকে তবে প্রার্থনা বা অনুরোধ বোঝায়। এবার মনে রাখবে এর আগেটা ছিল প্লুরাল, এবার হচ্ছে লেট মি, লেট হার, লেট হিম, অর্থাৎ লেটের পর যদি সিঙ্গুলার অবজেক্ট থাকে তবে প্রার্থনা বা অনুরোধ বোঝায়। এক্ষেত্রে উইশড বা রিকোয়েস্টেডের ব্যবহার হয়। মূলত উইশড বা রিকোয়েস্টেডের ব্যবহার হয়, যেখানে এর আগে আমরা প্রপোজড বা সাজেস্টেডের ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে উইশড বা রিকোয়েস্টেডের ব্যবহার হয়। পরিবর্তে প্রয়োজনে আমরা সেইড বা টোল্ডের ব্যবহারও করতে পারি। মূলত এখানে উইশড বা রিকোয়েস্টেডের ব্যবহারটা করবে, এর ব্যবহার হয়। এরপর দ্যাট, তারপর সাবজেক্ট, এই নিয়ম একই নিয়ম। তারপর লেট সম্পূর্ণ উঠে যাবে এবং লেটের পর লেট উঠে গিয়ে হয় তুমি মাইট ব্যবহার করবে বা মাইট বি অ্যালাউড টুর ব্যবহার হয়। এর আগে যেখানে আমরা শুডের ব্যবহার করেছিলাম, এবার সেখানে মাইট বা মাইট বি অ্যালাউড টুর ব্যবহার হবে। এক্সাম্পলটা দেখো, আই সেড লেট মি গো। এখানে দেখো লেটের পর সিঙ্গুলার অবজেক্ট রয়েছে, আমি বলেছিলাম আমাকে যেতে দাও। লেটের পর সিঙ্গুলার রয়েছে, অর্থাৎ এখানে আমরা উইশড বা রিকোয়েস্টেড ইত্যাদি ব্যবহার করব। আর রিকোয়েস্টেড সেইডেও ব্যবহার করতে পারি, সেইডের ব্যবহারও চলবে এখানটায়। আর রিকোয়েস্টেড বা সেইড দ্যাট। এবার সাবজেক্ট কি আছে? মি। মি হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে আমরা সাবজেক্টকে দেখব। আর এখানে যদি ইউ থাকে তবে আমরা অবজেক্টকে দেখব। এখানে ফার্স্ট পার্সন আছে তাই সাবজেক্টকে দেখব, দ্যাট আই। এবার এখানে মাইটও বসাতে পারতাম, মাইট বি অ্যালাউড টুও বসাতে পারতাম। তো এখানে মাইট বি অ্যালাউড টু বসালাম, তারপর এখানে মূল ভার্ব আছে গো, গো বসিয়ে দিলাম। আই সেইড লেট মি গো, আই রিকোয়েস্টেড বা আই সেইড দ্যাট আই মাইট বি অ্যালাউড টু গো। কি বুঝলে? লেট সবসময় উঠে যাবে, প্রস্তাব বোঝালে লেটের পর শুডের ব্যবহার হবে, আর যদি প্রার্থনা বোঝায় তবে মাইট বি অ্যালাউড টুর ব্যবহার হবে। আরেকটা এক্সাম্পল দেখো, হি সেইড লেট মি হ্যাভ এ কাপ অফ টি। হ্যাঁ, সে বলেছিল আমাকে এক কাপ চা খেতে দাও। হি উইশড, সে আশা করেছিল, দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি। এক্ষেত্রে হি উইশড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি, এই ব্যবহারও তোমরা করতে পারতে। তো আমরা এখানটায় বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ব্যবহার সেগুলো দেখলাম। এবার কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে দেখি। আই সেড টু মাই ফ্রেন্ড ওয়েট টিল আই কাম। আমি আমার বন্ধুকে বলেছিলাম আমি যতক্ষণ না আসি অপেক্ষা করো। এবার দেখো আমি আমার বন্ধুকে, এই সেন্টেন্সটা দেখে তোমার বুঝতে হবে অর্ডার করেছি, অনুরোধ করেছি না উপদেশ দিয়েছি। তো বন্ধুকে উপদেশ দেওয়া বা অর্ডার করা সাধারণত হয় না, তো এখানে অনুরোধ করাটা আমি ব্যবহার করলাম, যদিও এখানে প্লিজ বা কাইন্ডলি নেই। আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু ওয়েট টিল আই কাম। ব্যবহারটা তোমরা বুঝতে পারলে এখানটায় এই সেন্সটা বুঝে, সেন্টেন্সের অর্থটা বুঝে আমি রিকোয়েস্টেডের ব্যবহার করলাম, আর অন্যান্য অংশ একই রয়েছে, জাস্ট একটা টু এর ব্যবহার হলো। নেক্সট এক্সাম্পল দেখো, আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেইন দ্য ম্যাটার। আমি তাকে বলেছিলাম দয়া করে বিষয়টি ব্যাখ্যা করো। এবার প্লিজ আছে, প্লিজ তুলে দিয়ে তুমি রিকোয়েস্টেড বসাবে এবং এখানটা একটা টু এর ব্যবহার করবে। আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেইন দ্য ম্যাটার। কিছুই গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে নেই, জাস্ট অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, উইশড ইত্যাদি তোমাদের দেখে বুঝতে হবে এবং তারপর একটা টু এর ব্যবহার করে জুড়ে দিতে হবে। শি সেড টু হিম ফাদার এক্সকিউজ মি দিস টাইম। সে বলেছিল তাকে যে বাবা এবার আমাকে ক্ষমা করে দাও। তো এবার খেয়াল করে দেখো এখানে হিম বলতে কিন্তু ফাদারকে বোঝানো হয়েছে, সেই জন্য দেখো এই জায়গাটা একটু চেঞ্জ করতে হয়েছে। শি রিকোয়েস্টেড হার ফাদার, এখানে এক্সকিউজ আছে তাই রিকোয়েস্টেডের ব্যবহার করলাম। শি রিকোয়েস্টেড হার ফাদার, সে তার বাবাকে অনুরোধ করেছিল টু এক্সকিউজ হার। মি আছে, মি থাকলে আমরা সাবজেক্টে দেখবো, শি আছে তাই এখানে হার করে দিলাম। টু এক্সকিউজ হার দিস টাইমটা তোমরা জানো দ্যাট টাইম হয়ে যাবে। তো হয়ে গেল কি, শি সেইড টু হিম ফাদার এক্সকিউজ মি দিস টাইম, সেটা হলো শি রিকোয়েস্টেড হার ফাদার টু এক্সকিউজ হার দ্যাট টাইম। নেক্সট দেখো লেটের ব্যবহার দিই, শি সেইড লেট মি ট্রাই। লেটের পর সিঙ্গুলার অবজেক্ট থাকলে তোমরা জানো যে সেটা রিকোয়েস্ট
কে নির্দেশ করে বা প্রার্থনা নির্দেশ করে। শি সেইড লেট মি ট্রাই, সে বলেছিল আমাকে চেষ্টা করতে দাও। শি উইশড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু ট্রাই। তো যদি লেটের পর সিঙ্গুলার অবজেক্ট থাকে তবে উইশড বা প্রেয়ের ব্যবহার করবে, বা রিকোয়েস্টেডের ব্যবহার করবে, প্রেয়ের ব্যবহার করবে না, রিকোয়েস্টেডের ব্যবহার করবে বা উইশডের ব্যবহার করবে, এবং সাবজেক্টের পর মাইট বা মাইট বি অ্যালাউড টুর ব্যবহার করবে। তো শি উইশড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু ট্রাই। এবার দেখো হি সেইড লেট আস ড্রপ দ্য ম্যাটার। এবার লেটের পর প্লুরাল অবজেক্ট আছে, অর্থাৎ এখানে সাজেস্টেড বা প্রপোজড বসবে। হি প্রপোজড দ্যাট দে শুড, এবার লেটটা উঠে গেল, এর আগেও উঠে গেছিল, এর লেট উঠে গিয়ে মাইট বি অ্যালাউড টুর ব্যবহার হয়েছিল, এবার প্রস্তাব যেহেতু বোঝাচ্ছে তাই লেট উঠে গিয়ে শুডের ব্যবহার হলো। তো কি হলো, এখানে কিন্তু দ্যাটের ব্যবহার হবে লেট যখন ব্যবহার হবে। হি প্রপোজ দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার, সে প্রস্তাব দিয়েছিল যে তাদের বিষয়টিকে এখন ছেড়ে দেওয়া উচিত। তো যখন দেখবে লেটের ব্যবহার রয়েছে তখন তোমরা দ্যাটের ব্যবহার আনবে, লেটের ব্যবহার না থাকলে তোমরা টু দিয়ে সেন্টেন্সটাকে জয়েন করবে। ফাদার সেইড ওবে ইয়োর টিচার্স, বাবা বলেছিল শিক্ষকদেরকে মান্য করবে। দেখো এটা একটা উপদেশ, ফাদার অ্যাডভাইজড, কাকে উপদেশ দিয়েছিল সেটা বলা নেই, সেই জন্য ফাদার অ্যাডভাইজড টু ওবে মাই টিচার্স, এখানে ইয়োর রয়েছে তাই এখানে মাই করে দিলাম। তো আমরা বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা নিয়ে জানলাম। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। তোমরা রিপিটেডলি এই এক্সাম্পলগুলোকে ফলো করবে, তবে অবশ্যই দেখবে যে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। সকলে ভালো থেকো, বাই।